নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্যবাহী বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প লালসা। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক এবং প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্যবাহী বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্যবাহী বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প লালসা। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক এবং প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। অনেকদিন পর বুঝলি মজা, আজ একটু দেশি মুরগি খেতে ইচ্ছে করছে। আরে গুরু, তুমি যা খুশি খাও না, মুরগি, মাছ, ডিম, মিষ্টি, তোমারই তো এলাকা। না রে পচা, ওই ব্রয়লারগুলোকে খেয়ে খেয়ে মুখটা কেমন বেস্বাদ হয়ে গেছে। এখন এই টাটকা দেশি দরকার। তুমি কার কথা বলছো বলো তো গুরু? দেখিসনি তে রাস্তার মোড়ের সামনে একটা পাগলি বসে থাকে? ও গুরু, তুমি ওর দিকে নজর দিয়েছ? হ্যাঁ রে, কবে চোখে এই বুকের মধ্যে আগুন ছুটিয়ে দিয়েছে। সব সময় অর্ধেক কাপড় পরে ঘুরে বেড়ায়, সবই তো বেরিয়ে থাকে। মাঝে মাঝে আমি তো ভাবি ওই মশা, মাছি, কেন্ন এরা ওখানে ডিম পেড়ে না বাচ্চা হইয়ে দেয়। তা তুমিও একবার ডিম পেড়ে এসো, আমি বন্দোবস্ত করে দেবো। নাকি দিবি? দে, তুই হলি গিয়ে আমার সব থেকে বড় চেলা। এই তোর মতো করে কেউ ভাবতে পারে না। তা কি করে ভাববে গুরু? তোমার পায়ের ধুলিতেই তো বেঁচে রয়েছি এই এলাকায়। তুমি ছাড়া হার কারো কথা বলার ক্ষমতা আছে? ঠিক বলেছিস। তা রাতেই বন্দোবস্ত করে দে, পেটে এমনিতেই মালটা চড়ে আছে, নেশাটাও তুঙ্গে। ওই মাগিটাকে দেখার পর থেকেই বুকের ভেতরটা খুব আনচান করছে। কখন যে ওকে নিয়ে, না, ওই মেয়ে ছেলেকে নিয়ে বিছানায় শোয়া যাবে না। গায়ে যা গন্ধ। গুরু, ওখানেও তো গন্ধ। কি করে? আরে বাবা, ওই সময় আর গন্ধটা বেশি করে ভালো লাগে, বুঝলি? কিন্তু ও তো খুব অপরিষ্কার গুরু, স্নান করে না, মাথায় উকুন, তার উপরে গায়ের মধ্যে সব সময় পোকা বসেই থাকে। খুব নোংরা তো। সে হোকে, নোংরা দিয়েই নোংরামি করতে হয়। তুলে আনবি নাকি ওখানে গিয়েই? আরে না না, পরিষ্কার জায়গায় তুলে এনে কি হবে? ভাগাড়ের জিনিস ভাগাড়ে গিয়েই করা ভালো। চলো দেখি মালটা আছে কিনা। পাঁচু আর রহিম দুইজনেই হাঁটতে শুরু করলো তে রাস্তার মোড়ের দিকে। পাঁচু আর রহিমের সঙ্গে সঙ্গে আরও প্রায় জনা 50 গুন্ডা, বদমাইশ, ডাকাতের এলাকা এই হালালনগর। বহু বছর আগে এই নগরে মানুষ নিজেরাই নিজেদের মধ্যে মার কাটারি করে অনেক বাড়িঘরই উচ্ছেদ হয়ে গিয়েছিল। তারপর থেকে স্থানীয় এমএলএর যত গুন্ডা আছে, মাফিয়া আছে, প্রত্যেকের পাকাপোক্ত বসত বাড়ি এই গ্রামে গড়ে ওঠে। ভদ্রশিক্ষিতরা পারতে এখানে থাকতে চায় না। সেই কারণেই তো এই গ্রামে একটা ভালো স্কুল, কলেজ পর্যন্ত নেই, হাসপাতাল নেই, উন্নত চিকিৎসার জন্য দাতব্য চিকিৎসালয় পর্যন্ত নেই। এইখানকার যে কটা পরিবার বেঁচে পড়তে রয়েছে, প্রত্যেকেই এমএলএর সংসারে 5 মাস খেটে মরে। শিক্ষার আলো এই হালালনগর গ্রামের আশেপাশে ছড়িয়ে পড়লেও এইখানে প্রবেশ করতে পারেনি। বিগত 50 বছর ধরে এখানে এদেরই বসবাস। নেতা আসে, নেতা যায়, চিহ্ন বদলায়, নাম বদলায়, কিন্তু কাজে কর্মে কেউই এখানে টিকতে পারে না। এর আগে একজন ওসি এসেছিলেন,
জাদ্রেল। কি হলো? যখনই এমএলএর কানে গেল, উনি অনেক টাকা ঘুষ দিয়ে ওনাকে কিনতে চাইলেন, কিন্তু ওসি ওনার ডিউটি আর কর্তব্য নিষ্ঠায় 1 পয়সাও না নিলে পরের দিন সকালবেলায় ওনার কোয়ার্টারের সামনেই ওনার কাটা মুন্ডুটা পাওয়া গেল, বডিটা উধাও। এরপরে এইখানকার স্থানীয় থানায় বয়ের চোটে কোনো পুলিশ অফিসার আসতে চায় না, জানে বেঁচে না থাকলে কর্তব্য হবে কোথা থেকে। এতটাই ত্রাস এখানকার। এখন তো এদের হত্যাকর্তা বিধাতা এই পাঁচু আর রহিম। সেই কোন ছোটবেলায় বাবা মা জন্ম দিয়ে, মানে পেট থেকে খালাস হবার পরেই ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে চলে গিয়েছিল। তাই তো সে রহিম, রাম নাকি রনি কেউ জানে না। এমএলএ কর্তার মা কোলে পিঠে বড় করেছেন, 5 মাস খাটিয়েছেন, তাই কোনোদিন শিক্ষা পৌঁছায়নি ওর শরীরে। মাফিয়াবাজ গুন্ডা সারাদিন উল্টোপাল্টা কাজ করে বেড়ায়, যখনই প্রয়োজন হয় তখনই ঘর ছেড়ে দৌড় মারে। থাকার মধ্যে তো এমএলএর আস্থাবলের ঘরটা, ঘোড়ার সঙ্গে থেকে থেকে নিজেও ঘোড়া হয়ে গিয়েছে। ছেলেটার তাগড়াই মার্কা চেহারা আর শ্যামবর্ণের মধ্যে বেশ সুন্দর মুখশ্রী, ওকে দিয়ে অনেক রকমের কাজ করান এমএলএ সাহেব। তার মধ্যে তোলাবাজি করা, আর যখনই কোনো নেতা হাতা ওনার বিপক্ষে যায় তার বাড়ির মেয়ে বউদের তুলে এনে তাদের সম্ভ্রম হানি করে শাসানি দিয়ে আসা। এরপরে কারো বাপের ক্ষমতা হয় না ওনার বিরুদ্ধে গিয়ে লড়বে। ভালোই চলছিল এইভাবে। ওই একদিন তোলাবাজির কাজ করতে গিয়েই জিপ নিয়ে ফেরার পথে রহিমের চোখে পড়ে তেরাস্তার মোড়ে বসে থাকা একটা পাগলি। 3 দিয়ে ঘেরা ছোট্ট একটা ছাউনির মধ্যে একা একা বসে মাথার উকুন বাচ্ছে আর বকবক করছে। ওর সামনে বসে রয়েছে কতগুলো কুকুর আর বিড়ালের ছানা। মা কুকুরও বসে বসে ওকেই যেন দেখছে। দুজনের মধ্যে এই মুহূর্তে কোথাও যেন কোনো অমিল নেই। পাগলিকে দেখার পরপরই বুকটা জ্বলে ওঠে রহিমের। রহিম এমনিতে শারীরিক জিনিসের ব্যাপারে একটু বেশি কুঁতকুতে, কারণ কোনো মেয়ের সম্ভ্রম নষ্ট করতে যাবার আগে সে খুব পরিষ্কার পরিচ্ছন্ন হতে চায়, আর অপশান দেয় মেয়েগুলোকে জোর করে নাকি স্বেচ্ছায়। বলে, বাড়ি জোর যদি করি তাহলে বাড়া তোমারই কাটা ছেঁড়া হবে, ব্যথা হবে, তার থেকে যদি স্বেচ্ছায় করো মজাও পাবে আর আমারও ভালো লাগবে। মেয়েগুলো কাঁদতে কাঁদতে রাজি হয়ে যায়। বাড়িতে মা বোন কেউ বাদ যায় না যারা এমএলএর বিপক্ষে যায়। ছেলেটি আবার নিরোধক ব্যবহার করে, সব বিষয়ে খুব সাচ্চা, কিন্তু ওই পাগলির সঙ্গে মেলামেশা করতে গেলে কত প্রোটেকশনের কি আছে। সালাতে এমনিই পাগলি, কাকেই বা কি বলবে। ন্যাংটো হয়ে বসে থাকে অষ্টক্ষণ, সব কিছু ফাঁকা করে। পিঁপড়ে কেন্ন সব বোধহয় গর্তে ঢুকে আবার বেরিয়েও যায়। চুলকানি হয় না নাকি? তবে এর কাছে যাওয়ার আগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়াটাই শ্রেয়। আজকে প্যাস বোঝানোর জন্য ওই পাগলিকেই মনে মনে কল্পনা করে চলেছে রহিম, আর নিজের পৌরুষত্ব জাগিয়ে তুলছে অনবরত। হ্যাঁ রে গুরু, এই তো মালটা এখানেই আছে। দুইজনেই গিয়ে দেখল পাগলিটা ওখানেই বসে রয়েছে, একা একা বকবক করছে। এখন শীতও না, বর্ষাও না, গরমও না, ফাল্গুন মাস। তবে রাতের দিকে হালকা ঠান্ডা লাগে বলে গায়ে হালকা একটা চাদর দিলেই যথেষ্ট। রহিমের বুকের তৃষ্ণা বেড়ে যায় পাগলিকে দেখা মাত্র। সারা শরীরটা চিনচিন করে ওঠে। মালটা কদিন হলো রে এখানে এসেছে? গুরু, সেই হিসাব কি রেখেছি নাকি? সময় কোথায়? একদিন ওই বামুন ঠাকুরকে মার্ডার করে ফেরার পথে দেখি এখানে বসে রয়েছে। আমি আগে গিয়ে জিজ্ঞেস করেছিলাম কোথাকার মাল, বাড়িঘর কোথায়,
আমাকে টেনে এক চড় মারলে, বলে কি না পালা পালা, পালিয়ে যা। তাই সবাইকে পালাতে বলে? এবারা কেমন মাগি? কথাটা বলে রহিম দুপা আগিয়ে যায়। মেয়েটি তখন শুয়েছিল টিনের ভাঙা ছাউনির নিচে পশুদের মাঝখানেই। রহিমকে ঢুকতে দেখে কতগুলো কুকুরের বাচ্চা কুই কুই করে ওঠে, আর কুকুরের মা চিৎকার করে ওঠে অচেনা অজানা রহিমকে দেখে। চুকাস সালি! দুই মাগি পাশাপাশি বসে, এক মাগি যার ভাতারের ঠিক নেই, কান্নাকার বাচ্চা পালন করছে, ভাদ্র মাস আসলেই রাস্তার মধ্যে দাঁড়িয়ে পড়ে আর শুরু করে দেয়। আর এই আর এক মাগি ভাতার নেওয়ার জন্য বসে রয়েছে সবকিছু ফাঁকা করে। চল! কুকুরটাকে এক ধমক মারার সঙ্গে সঙ্গেই কুকুরটা লেজ উঁচু করে পালিয়ে যায়। ঘুম ভেঙে যায় পাগলিটার। সে উঠে বসে। রহিম বলে, আরে মামনি, উঠছো কেন? তোমার কাছ তো শুয়েই থাকা, শুয়ে থাকো, বাকি যা কাজ আমি চট করে মেরে এক্ষুনি কেটে উঠব। পাগলিটা যেন ওর কথার মানে বুঝতে পারে। চোখ দুটো কেমন ভয়ার্ত হয়ে ওঠে, রহিমের দিকে তাকিয়েই থাকে। রহিম বলে, আরে বাস, এ তো কটা চোখের মাল রে। এ বাজা বাজা! লেবড়াটা কোথায় গেল কে জানে। ভালোই হয়েছে, একা একাই ভোগ করা ভালো, তারপরে না হয় পচা এসে। তা বলি, শোয়া টোয়া হয়েছে নাকি এর আগে কারোর সাথে? এলে কোথা থেকে বলো তো? বাহ, কটা চোখ, মাথার চুল, গায়ের রং! ও বাবা, ও বাবা, এতে কি গলায় আবার ভাঁজও পড়েছে? হে তোয়াকে না মাইরি ঠাকুর ঠাকুর লাগছে দেখতে, একদম প্রতিমাটি। গায়ে শুধু কাপড় কম। তা বলি, ভেতরে পেন্টু পরো না পরো না? পেন্টু পরবে কোত্থেকে, গায়ের কাপড়ই যারা অর্ধেক ছেঁড়া। এত সুন্দর একটা দেহ নিয়ে এমন করে রাস্তায় বসে থাকলে, পশু কুকুর না হোক মামনি, মানুষ কুকুর তো একটু হাঁচড়া হাঁচড়ি করতে চাইবেই। হ্যাঁ বলে একটা বিভৎস হাসি হাসে রহিম। মেয়েটি যেন এইবারও বুঝতে পেরেছে ওর হাসির উদ্দেশ্য। বসে অবস্থাতেই পিছাতে শুরু করে মেয়েটা। কুকুরগুলো তখনও ডেকেই চলেছে, যেন তাদের সঙ্গী সাথীদেরকে ডাকছে আর বলছে তাদেরই মতো একটি অবলা জীব এই টিনের আস্তাবলের তলায় বসে রয়েছে। রহিম এগিয়ে যায়, প্যান্টের চেন খুলে আগাতে থাকে মেয়েটির দিকে। বলে, গায়ের জামা খুলবো না মাইরি, যতটুকু কাজ ততটুকুই খুলবো। তোমার তো সবই প্রায় খোলা। হ্যাঁ, বুক বেরিয়ে আছে, পেট বেরিয়ে আছে, আর বাকিটা যাও একটু গ্যাডিস মারা, সেটা এখনই বেরিয়ে যাবে। সত্যি তোমাদের মতো এত সুন্দর মাল রাস্তার মধ্যে বিনে পয়সায় থাকতে মানুষ যে কেন বেশ্যা বাড়িতে ছোটে। বলে মেয়েটির ওপরে ঝাঁপিয়ে পড়ে রহিম। মেয়েটি ওর ধারালো নখ দিয়ে রহিমকে হাঁচড়ে দেয়। আরে সালা, মাগির গায়ে জোর আছে তো, হাঁচড় মারলো। মারলি তুই আমাকে, মারলি সালি! বলে রহিম ঠাঁটিয়ে একটা চড় মারে পাগলির গালে। ফর্সা গাল দুটোতে সঙ্গে সঙ্গে রক্তের মতো 5 আঙুলের দাগ পড়ে যায়। ও হু হু হু, লেগেছে লেগেছে সোনা, এবার তোমায় আদর করব। এসো এসো, আমার বুকে এসো। বুকে আসতে হবে না, তুমি শুয়ে পড়ো, যা করার আমিই করব, তুমি শুধু শুয়ে থাকো। মেয়েটি কিছুতেই শুতে রাজি নয়, সে ছটফট করেই চলেছে। পাগলিও যেন তার সম্ভ্রমটা বোঝে। গায়ের এক টুকরো কাপড় টান মেরে ছিঁড়ে ফেলে রহিম, আর সঙ্গে সঙ্গে উন্মুক্ত বক্ষপিঞ্জরের সাথে সাথে দেহবল্লরীও দৃশ্যমান হয়। আর ওই দেহর শোভা দেখে পাগল হয়ে যায় রহিম। চুম্বন করতে শুরু করে সে হেলোপাথারি ভাবে পাগলির গলায়, বুকে আর তলপেটে। কিন্তু 2 উড়ুর কাছাকাছি আসার সঙ্গে সঙ্গেই রহিমের ভেতরকার উথাল পাথাল ভাবটা আরও 10 গুণ বেড়ে যায়। এতদিন কত নারীর সঙ্গেই না সে সঙ্গ করেছে, সবাই স্বেচ্ছায় নিজেকে দান করেছে। এই প্রথম কোনো পাগলি, যে কিনা কথার মানেই বোঝে না, তার সাথে এমন আচরণ করতে নিজের বুকে এতটুকু বাঁধছে না রহিমের।
দিব্যি মেয়েটিকে বেআব্রু করে সে তার হিংস্র পাশবিক অত্যাচার শুরু করে এই অবলা নারীটির ওপর। পাশে বসে থাকা কুকুরের বাচ্চাগুলো তাদের চোখ দিয়েই দেখে কিভাবে অত্যাচার করতে হয় একটা নারীর ওপরে। মেয়েটি চিৎকার করে গঙিয়ে ওঠে। ওর গোঙানির শব্দে কুকুরের বাচ্চাগুলো কাউ কাউ করতে শুরু করে। রহিম সজোরে প্রবেশ করে মেয়েটির শরীরের ভেতর, আর সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসে। ওই নোংরা জায়গাটা মেয়েটির সতীত্বের রক্তে ভরে ওঠে। একটা ছোট্ট কুকুরের বাচ্চা, সে তো কিছুই বোঝে না। অবলা প্রাণীটি সেই রক্তটা চেটে চেটে খায়। আহ, কি সুখ দিলে মাইরি। মাঝে মধ্যে আসবো তোমার কাছে। হ্যাঁ, এই দেখো, যদি ভালোভাবে মেনে নিতে তাহলে এত রক্ত বেরোতো না, কিচ্ছু হতো না। তুমি মাল ডাঁসা একেবারে। তোমাকে ভগবান নিটোলভাবে গড়েছে। তোমার সব সুন্দর, তবে তুমি বাড়া কেন যে পাগলি এটাই বুঝতে পারছি না। হ্যাঁ, এরকম সুন্দর একটা মেয়ে তুমি যদি বেশ্যাখানায় থাকতে না, কত টাকাতে ইনকাম করতে। দাঁড়াও, মালিককে বলে আমি তোমার একটা ব্যবস্থা করব, কেমন? বলে রহিম প্যান্টের চেন আটকিয়ে গান গাইতে গাইতে বাড়ির দিকে রওনা করে। আর যেতে যেতে বলে, পচা, কোথায় মরলি পাঁচু? পচা সাড়া দেয় না। নিঘাত কোনো বেবুসে মাগির ঘরে গিয়ে পড়েছে, আর না হলে এমএলএর কোনো সুপারিশ মানছে। বাইকটা স্টার্ট করে যেই রহিম রওনা হতে যাবে, অমনি সে পিছনের সিটে বসা পাগলিটিকে দেখতে পায়। আরে, আমার সঙ্গে যাবে নাকি? বাহ বাহ, এতেই আমাকে ভালো লেগে গেল নাকি আমার ওটাকে? হ্যাঁ, খারাপ মন্তব্য করে সে। সঙ্গে সঙ্গে পেছনে বসা পচা বলে ওঠে, গুরু, তোমার নেশা ধরে গেছে, পাগলির নেশা। মেরে এলে না, বাড়ি চলো। আরে লাউড়া, তুই দেখ, ঠিকই বলেছিস, আমার নেশা হয়েছে। পাগলিটা জব্বর চিজ মাইরি। ছিল কোথায় বলতে এতদিন? ও ভালো কথা গুরু, তোমাকে মালিক খুঁজছিল। কেন রে? মালিক আবার আমাকে কেন খুঁজছে? কি একটা সুপারিশ দেবে তাই? বাহ বাবা, বহুদিন পর এই রহিমের কথা মনে হয়েছে। হ্যাঁ, আজকাল তো আমাকে পাত্তাই দেয় না। আস্তা বলে ঘোড়ার গু পরিষ্কার করার জন্য রেখেছে। ভালোই তো গুরু, বসে বসে মাইনে পাচ্ছ। হ্যাঁ, তা পাচ্ছি। মা কেমন আছে রে? ভালো আছে। মায়ের শরীরটা বলে ভালো যাচ্ছে না। বাড়িতে কি নিয়ে একটা অশান্তি, তাই। অশান্তি? কই, আমি তো কিছু। অবশ্য আমার মতো অশিক্ষিত গোয়ারকে খবরই বা দেবে কে? যখন সুপারি প্রয়োজন হয় তখন ঠিক আমার কাছে খবর চলে আসে। তাই এখন এই অবস্থায় যাব নাকি কালকে একটু সেজে গুজে? না না গুরু, নোংরা অবস্থায় যেও না। তাছাড়াও তোমার প্যান্টলুতে রক্ত লেগে আছে। পচার কাছে কথাটা শুনে নিজের প্যান্ট পরীক্ষা করে রহিম। বলে, তাই তো, ঠিক বলেছিস, একটু প্রোটেকশন নিয়ে করলে ভালো হতো, জানিস তো। এবার আমার না চুলকানি ওঠে। আরে না না, মেয়েটা তো সাচ্চা, ওই রক্তই তো বললো ও সতী, কিচ্ছু হবে না। আমি শুধু ভাবছি, এই এত সুন্দর মেয়েটাকে এখানে রেখে গেল কোন বাড়া। দুইজনে মিলে বাইকে স্টার্ট দিয়ে রওনা হয়। আর ওইদিকে টিনের চালার ভেতরে অজ্ঞান হয়ে পড়ে থাকে সুন্দরী পাগলিটি। আর কুকুরের বাচ্চাগুলো তার বুকের স্তন চুষে চুষে খাওয়ার চেষ্টা করে। অবলা শিশুদের কাছে একটা মানুষ আর পশু দুটোই বোধহয় সমানই থাকে, অন্তত তার স্তনবৃন্তের কাছে। কুকুরের বাচ্চাগুলো ছোট্ট ছোট্ট দাঁতের কামড় বিঁধে যায় মেয়েটির বুকের মধ্যে, আর সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করে। বাড়ি পৌঁছে নেশার প্রবল ঘোরে জামা কাপড় না বদলিয়েই আস্তাবলের মধ্যেই ঠাঁস করে পড়ে ঘুমিয়ে পড়ে রহিম। পচা, সে তো থাকে অন্য জায়গায়। অনেক রাতে, প্রায় রাত 2:30 থেকে 3টে নাগাদ রহিমের ডাক পড়ে। নেশাটা তখনও ভালো মতো কাটেনি, কিন্তু এত রাতে বস যখন ডেকেছে তখন যেতে ওকে হবেই। এতদিন ধরে বসের সুপারিশে কত কাজ সে করেছে, আর কত টাকাই না ইনকাম করেছে। সবই তো শালা জমাচ্ছে ওই পচার কাছে। পচার বলে
কোন এক দাদা আছে, ব্যাংকে কি একটা কেরানিগিরি করে, ওই তার কাছ থেকেই ফর্ম ফিল আপ করে সে যাই হোক এতদিনে প্রচুর টাকার মালিক হয়ে গিয়েছে রহিম। হিসাব রাখে, নিজে অশিক্ষিত হলে কি হবে, ভবিষ্যতেও বিয়ে করবে, ওর ছেলেপুলে হবে, তাদেরকে দেখভালের জন্যে, তাদের উচ্চশিক্ষার জন্যে অর্থের তো খুবই প্রয়োজন। এইটা কিন্তু রহিম সব সময় মানে। হে রহিম, হে খোল, হে ওরা চ, হে যাই যাই। কি ব্যাপার বলতো? জানি না, গুরু ডেকেছে, বললো খুব জরুরি তলব। আরে সে তো সকালে বললেই হতো। আরে তুই মদ খেয়েছিস? হ্যাঁ, রাতে অ্যাক্টিভ মেরে এসছিলাম। ও, তা কার গাড়টা মারলি? আদার চুকার, চল আগে। চুপ করিয়ে দিয়ে বন্ধুটির বুকের ওপরে একটা বাড়ি মেরে রহিম শার্টটা গায়ে দেয়, বলে, আর তুই বাড়া আমার ঘরের সামনে চুপচুপ করছিস কেন? এটা তোর ঘর না ঘোড়ার ইয়ে ঘর? ঘোড়া কি করে জন্মায় সেও তুই দেখে ফেললি মনে হয় বাড়া। আরে হ্যাঁ, সে তো দেখেছি। চল চল চল, এখন দেরি করে লাভ নেই, বস যখন ডেকেছে। ওদের ঘরের থেকে বসের বাড়ি খুব একটা দূরত্বে নয়, বাইকে করে মিনিট 5 রাস্তা। এই এলাকা সম্পূর্ণ এই এমএলএ সাহেবের। যবে থেকে ওনার পূর্বপুরুষেরা এইখানে রাজ করতে শুরু করেছে, তবে থেকে বংশ পরম্পরায় প্রত্যেকটা পুরুষই একে একে এই এলাকার এমএলএ। এনাকে হারায় কারো বাপের সাধ্যি নেই। তাই তো এই হালালনগর গ্রাম এমএলএর কথায় ওঠে আর বসে। উনি এখানকার সর্বেসর্বা, আর উনি এখানকার মন্দির আর মসজিদের স্বয়ং ভগবান। ঘরে ঢুকতে ঢুকতে রহিম বুঝতে পারে একটা বড় সড়ো বিপদ হয়েছে। বাড়ির গিন্নিমা কান্নাকাটি করছেন, কান্নাকাটি করছে বর্দাবাবু, বয়স্ক মাও রয়েছে, আর রয়েছে ওদের বস। আরে এই তো, এত সময় লাগলো। বস রহিমকে সবার থেকে একটু বেশি আলাদা নজরে দেখে। রহিমের কাজ সাচ্ছা, যখন যেটা বলে সেটা পাই টু পাই করে। অন্য কর্মচারীগুলোর মতো এই টাকা নিয়ে অথবা খুনোখুনি নিয়ে কোনো রকম অভিযোগ ও করে না। ওর কাছে খাইয়ে পড়িয়ে যে বস বড় করেছে সেই বসই ওর ভগবান, সর্বে সর্বা। এই তো বস, দেরি হয়ে গেল আসলে একটু। ঠিক আছে ঠিক আছে, বেশি কথা শোনার এখন সময় নেই। একটা কেলেঙ্কারি হয়েছে। কি কি কেলেঙ্কারি বস? এসো, মানে বসো এখানে বলছি। রহিমকে সোফার ওপরে বসিয়ে নিজের ঘরে ঢুকিয়ে দরজাটা বন্ধ করে দিলেন বস। এই পচা, তুই এখন বাইরে যা। পচাকে বাইরে বার করে দিলেন। আলাদা করে স্পেশালি নিজের ঘরে সোফায় বসানো মানে নির্ঘাত সিরিয়াস কোনো একটা প্রবলেম। বসকে এইরকম উতলা হতে কোনো দিন দেখেনি রহিম, এই প্রথম। উনি বললেন, একটা অনেক বড় কেলেঙ্কারি হয়ে গেছে, আমাকে যে করেই হোক উদ্ধার করতেই হবে তোকে। কি করে উদ্ধার করবো গুরু? তুমি জাস্ট হুকুম করো। আমি তো বলছি। ড্রয়ার খুলে একটা সুন্দর ছবি বার করলেন বস। ছবিটাকে ভালো করে মুছে রহিমের সামনে তুলে ধরার আগে বললেন, এটা আমার একমাত্র মেয়ে। তুই তো আমার ছেলেকে দেখেছিস। আমি চাইনি আমার মেয়েটাকে এইখানে এনে ওর জীবন নষ্ট করতে। একেই এখানকার লোকের আমার ওপরে প্রচণ্ড আক্রোশ, কারণ নিজের ক্ষমতায় টিকে থাকার জন্য আমি তোদেরকে অনেক কাজে ব্যবহার করেছি, অনেক মা বোনের সম্ভ্রম নষ্ট করেছি। আমার বাড়ির বউগুলোকে সেই জন্য আমি সবসময় প্রোটেক্ট রাখতে চাই, কারণ আমার শত্রুর অভাব নেই, আমি খুব ভালো করেই জানি। তাই মেয়েটাকে হোস্টেলে পড়াশোনা করতে পাঠিয়েছিলাম। দিন 20 আগে আমি জানতে পারি আমার মেয়েটা নাকি হোস্টেল থেকে পালিয়ে গিয়েছে। আসলে ওই দিন 20 আগেই আমি আমার খবরই দিয়ে ওকে আনতে পাঠিয়েছিলাম। ওরা জানতে পারে বছর 2 আগেই নাকি সে কাকে ভালোবেসে পালিয়ে গিয়েছে। এদিকে দেখ, আমার সাথে ফোনে কথা বলতো। আমি তো কোনোদিন হোস্টেলে গিয়ে খোঁজ খবর নিয়ে দেখিনি। আমি জানতাম মেয়ে পড়াশোনায় ভালো, বিদ্বান হবে, এইখানে এসে ডাক্তারি করবে। ওর জন্য আমি একটা হাসপাতালও গড়ে দেব।
সেখানে ওর কথা মতো সব কাজ হবে। আমার মেয়েটাকে আমি খুব ভালোবাসি রে রহিম, খুব ভালোবাসি। কত শখ করে ওর নাম রেখেছিলাম হেমলতা। এখন এই মেয়ে বছর 2 ধরে আমার সঙ্গে যোগাযোগ রাখলেও আমাকে সঠিক ঠিকানা বলেনি। দিন 20 আগে যখন আমার ওর খবর নিতে গেল, তখন জানতে পারলো ও নাকি বহুদিন ধরেই নিখোঁজ, কার সঙ্গে বিয়ে করে পালিয়েছে। ওর খুব কাছের এক বান্ধবী, কি বেশ নাম, হ্যাঁ আশা, সে বলেছে যে ও আপনারা হেমকে খুঁজছেন। হেম তো পলাশের সঙ্গে কবে পালিয়েছে, সরস্বতী পুজোর দিন। ওরা এখন খুব সুখে সংসার করছে, বিয়ে করে আন্দামান চলে গিয়েছে। পলাশের পৈতৃক নিবাস তো ওখানেই। আপনারা জানেন না, হেম যে আমাকে বলল আপনি নাকি সবটা মেনে নিয়েছেন, বাড়ি থেকে টাকা পাঠিয়েছেন ওর বিয়ের জন্য। তাই তো আমরা হোস্টেলের সকলে মিলে কালীঘাটে গিয়ে অনুষ্ঠান করেই। ভাব রহিম, আমার মেয়ে এত বড় কেলেঙ্কারি করলো, আমার নাকে তলা দিয়ে আমি টের পেলাম না। কত বিশ্বাস করেছিলাম আমার সন্তানকে, তাই তো এখন হাড়ে হাড়ে জ্বলে মরছি। এখন আমার খবরই আমায় খবর দিয়েছে, তাও এতদিন পর। সে শালা ভয়ের চোটে আমার কাছে আসতে পারেনি। আমি যখন বললাম আরে তমাল মাতব্বরকে ফোন করতো, ও শালা আমার মেয়ের খবর নিতে গেল দিন 20 আগে, কোনো খোঁজ খবর দিল না কেন? মেয়েটার জন্য কতগুলো টাকা পাঠিয়েছিলাম, সেগুলো পেয়েছে কিনা আমার তো জানতে হবে। সবসময় মানি অর্ডার করে টাকা পাঠিয়ে আমি নিজের চোখে মেয়েটাকে কতদিন দেখি না। একে আমার এখানে কাজকর্ম ছেড়ে আমি যেতেও পারি না, কিন্তু মেয়েটার সামনে জন্মদিন, ওকে যদি আগের বছরও বলেছিলাম। মেয়ে বলল না বাপি, এখন আমার সময় হবে না, পরীক্ষা। বল। এরপর যখন আমাকে এসে ওই মাতব্বর খবর দিল, বলল গুরু অন্যায় হয়ে গেছে গুরু, আমি আসতে পারিনি ভয়ে। যদি তুমি আমার গর্দানটা উড়িয়ে দাও তাই আমি আসতে পারিনি। আমার অনেক বড় ভুল হয়েছে। আমার পরিবারটাকে নষ্ট করে দিও না গুরু। তোমার মেয়ে পালিয়েছে বছর 2 আগে। আর এই যে তোমার টাকা, এই যে তোমার চিঠি। ওর এক বন্ধু বলল ওনাকে রীতিমতো ধুমধাম করে কালীঘাটে গিয়ে কোন এক পলাশ বলে ছেলেকে বিয়ে করে আন্দামান চলে গেছে। এরপরে আমি আর কিছু জানি না গুরু, আমায় ক্ষমা করো। আমার বড় খোকা তো রেগে আগুন, পারলে ওই মাতব্বরি ছুটিয়ে দেয় ওর পুঙায় একেবারে শীত দিয়ে। কিন্তু আমি বললাম না, ওকে মেরে কি হবে, দোষ তো আমার রক্তে। এখন তুই পারিস রহিম, তুই পারিস। আমার মেয়েটাকে সুস্থ সবলভাবে ফিরিয়ে নিয়ে আয়। আমি আন্দামানে লোক পাঠিয়েছি, সেখানে গিয়ে কেউ পলাশ নামে কাউকে খুঁজেই পায়নি। না, ওখানকার বড় বসও আমার সাথে রীতিমতো ব্যবসার সঙ্গে যুক্ত। এখন বল আমি কি করি? আমি যে সম্পূর্ণ ভেঙে পড়েছি। রহিম উঠে বসে, ঠিক সিনেমার হিরোর মতো। বসের পায়ের কাছে আগে গিয়ে বসের পায়ের ধুলো নিয়ে বলে, তুমি আমার ওপরে যতদিন আছো গুরু, ততদিন তোমার ক্ষতি কেউ করতে পারবে না। ওই পলাশের কাটা মুন্ডটা না, কাটা মুন্ড না, আমার জামাই। যতই হোক 2 বছর ধরে আমার মেয়ের সঙ্গে যদি সংসার করে থাকে, সে আমার জামাই। বলা যায় না আমার নাতি নাতনিও আছে কি না। তবে ছেলেটা কি আমার মেয়েটাকে তুলে নিয়ে গিয়ে বিক্রি করে দিল? ওর যদি টাকার প্রয়োজন হতো তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতো। হ্যাঁ, কয় কোটি নিলেও খুশি হবে। আমার প্রচুর যক্ষের ধন আছে, কিন্তু আমার সন্তান তো 2। আমি এখন আমার মেয়েটাকে সুস্থ সবলভাবে বাড়িতে ফিরিয়ে আনতে চাই। প্রয়োজনে আমি ওর আবার বিয়ে দেবো। হ্যাঁ, তবে আর পলাশকে যদি খুঁজে পাই তাহলে ওদেরকে আমি আলাদা ঘর বানিয়ে দেব। হ্যাঁ, ওরা আমার চোখের সামনেই থাকবে। হ্যাঁ, ভালো থাকবে। আমাকে তুই বাঁচা রহিম, বাঁচা। রহিম বলছি ছবিটা? হ্যাঁ। চুড়িদার পরা, 2 দিকে বেনুনি করা, সাদা রঙের চুড়িদার আর গোলাপি রঙের ওড়না এবং প্যান্ট। একটা সুন্দর প্রকৃতির মাঝখানে দাঁড়িয়ে মেয়েটির ছবি, কপালে আবার ছোট্ট একটা টিপ পরা রয়েছে কালো। রহিম বলে, এ বয়স তখন কেমন হবে? এটা যখন ও তুলেছিল তখন ওর বয়স 12 বছর। 13-14 বছরে পা দেওয়ার পরপরই তো আমি ওকে পাঠিয়ে দিলাম, কারণ আমি দেখলাম মেয়ে এখন আমার যুবতী হচ্ছে। আমার বাড়িতে কাজকর্ম করার লোকের তো অভাব নেই, ছেলেপুলেগুলোও শেয়ানা হচ্ছে। বলা যায় না
কার সাথে আমার মেয়ে লটর পটর বেঁধে যায় আমি নাও করতে পারবো না, কারণ আমার মেয়েকে আমি আমার জানের থেকেও বেশি ভালোবাসি। সেই কারণেই আর কি, মানে ঠিক আছে, তবে অনেক ছোট বয়সের তো। তবে মালটাকে যেন কোথায় দেখেছিস কি জানি। আমার মেয়ে কিন্তু লক্ষ্মী প্রতিমার মতো দেখতে, ওই স্বয়ং স্বয়ং মা দুর্গা। ওই মানে ওই যে মণ্ডপে ঠাকুরগুলো থাকে না, ওই যে ওই চোখ দুটো দেখেছিস, কটা চোখ, মাথার কোকড়ানো চুল। এখন এখন তো আরো কত সুন্দরই না হয়েছে আমার মেয়েটা। রহিম মাথা চুলকোতে বেরিয়ে যায়। ভাবছে কোথায় যেন দেখেছে, কিন্তু কিছুতেই মনে করতে পারে না। এসে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল 9টায় ওর ঘুম ভাঙে পচার ডাকে। পচা বলে, তুমি পড়ে ঘুমোচ্ছ গুরু? আর ওদিকে বস যে হাওদা করে মরছে। কেন রে? তোমাকে নাকি কালকে সুপারি দিয়েছে কি একটা কাজের, তুমি এখনো বেরোওনি তাই? আরে হ্যাঁ, তাই তো, বসের মেয়েকে খুঁজতে হবে। বসের আবার মেয়ে আছে নাকি? হ্যাঁ আছে, সে নাকি হোস্টেলে পড়াশোনা করতো, তারপরে কোন লেওড়াকার পাল্লায় পড়ে পালিয়েছে, এখন নাকি আন্দামানে থাকে। বস আন্দামানের খোঁজ নিয়েছে, সেখান থেকেও নাকি দাঁড়া সবই তো মনে পড়ছে কি বলেছে, কিন্তু ওরা মেয়েটাকে যেন কোথায় দেখেছি সেটাই তো মনে করতে পারছি না। ছবি আছে? ছবি? এই ছবিটা কোথায় রাখলাম বলতো? আরে দর বাল, কালকে বাইক নিয়ে ফেরার পথে কোথায় যে ফেলে দিয়েছি মনেও পড়ছে না। তাহলে এবার কি হবে গুরু? কি আর হবে, বস জানতে পারলে আমার গর্দান নেবে, কিন্তু আমি তো নেমোখানামি করবো না। ওই মেয়েকে আমি খুঁজে বার করবোই। কিন্তু মেয়েকে তুমি খুঁজবে কি করে? বসের মেয়ে এমনিতেই ছদ্মনামে থাকতো। ছদ্মনাম, এই নামটা যেন কি বললো, কি একটা ফতা লতা ফতা না কি বেশ। যাই হোক, সে আমি ঠিক জোগাড় করে নেব। তোর একটা কাজ করতে হবে। কি গুরু? তোকে যে করেই হোক আর একটা ছবি উদ্ধার করাতে হবে। ও গুরু, একটা কথা বলা হয়নি। কি? আর সকালবেলা পুলিশ কেস মাসে একাকার হয়ে গেছে। কি হয়েছে? আরে ওই পাগলিটা ছিল না, হ্যাঁ ও মরে গেছে। হ্যাঁ, তুমি এমন অত্যাচার করেছো, আসলে মরেই গেছে। পুলিশ এসেছিল, ওর বডি নাকি কাটাছাড়া করা হবে। এমএলএ সাহেবের সঙ্গে দেখা করতে এসেছে, কিন্তু এমএলএ সাহেব তো বিরাট এখন দুঃখের মধ্যে রয়েছে, তাই দেখা করেনি। ও বলেছে যা করা তোরা করে দে, ওই কোথাও নিয়ে গিয়ে ভাগাড়ে পুঁতে দে, না হলে পুড়িয়ে দে। তবুও এখন আমার বাড়িতে সব আনিস নে, আমার মন মেজাজ এমনিই খারাপ। চুপ হয়ে যায় রহিম। এতদিন এত মেয়ের সঙ্গে সঙ্গ করেছে, কিন্তু জীবনে কাউকে হত্যা করেনি। ওই মেয়েটি হয়তো একটু বেশি দুর্বল ছিল, তাই সবটা নিতে পারেনি বলেই নিজেকে বড় অপরাধী মনে হয় রহিমের। তারপরে ভাবে, থাক, একটা উপায় তো আছে বসের কাছে ভালো হওয়ার। বসের মেয়েটাকে যদি কোনো রকমে খুঁজে নিয়ে আসতে পারি, তাহলে সেজে গুজে রহিম বেরিয়ে যায় বসের মেয়ের খোঁজ করতে। প্রথমে সালা ওই হোস্টেলটায় যেতে হবে, ওইখান থেকেই ঠিক কিছু না কিছু ক্লু তো পাওয়া যাবেই। আর বন্ধু বান্ধবীর সাথে যখন ওই মেয়ে থাকতো, তাহলে সবার সঙ্গে নিশ্চয়ই ছবি টবিও আছে। একটা ছবি যদি আমি পাই, তাহলেই কেল্লা ফতে। কিরে, তুই আমার সঙ্গে যাবি? জিজ্ঞেস করে ওই পচাকে। পচা বলে, না, তোমাকে আলাদা স্পেশালি সুপারিশ দিয়েছে তো তুমিই করো, আমাকে বললে তো আমি যেতামই। কিন্তু বস, গুরু কিন্তু বিরাট দুশ্চিন্তায় আছে। শুনলাম বাড়িতে নাকি সত্যনারায়ণের পুজো হবে। বলিস কি? হ্যাঁ, এতটাই ভয় পেয়ে আছে। মেয়েকে নাকি খুব ভালোবাসতো, মেয়ের সঙ্গে প্রতিদিন কথা বলতো, কিন্তু সেই মেয়ে যে কি করে এইরকম কাজ করলো। গুরু শোনো, ওই পুলিশ এসেছিল, ওই লাশ দিয়ে গেছে, বলেছে যে যেভাবেই হোক ওটাকে পুড়িয়ে ফেলতে। ও তাই? চল তাহলে ওই কাজটা আগে করে আসি। তাই চলো, আমাদের সাথে কেউ যাবে? আরে না, বসের মন মেজাজ খারাপ তো, তাই সবাই সবার মতো দিব্যি এখন মস্তিতে রয়েছে। সব গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে গেছে, কেউ বা বাড়ি গেছে বউয়ের কাছে। বোঝো না, বসের কাছে কাজ করতে এলে তো বউ, সংসার, বাচ্চা সবকিছু গুলে মেরে থাকতে হয়। একবার কারো নাম নিলেই বস একেবারে ঢিঁট করে দেবে। ঠিক আছে, মেলা ফাট নামকে চল। ও একেই তো গনুর ওপরে বিস্ফোরা, তার উপরে আর এক জ্বালা। মরে পড়ে থাকতো লেওড়াখানা, একদিকে ভালো হয়েছে মরে গেছে, সালা বেঁচে থাকলেই। রহিম চুপ। পচা বলে, ভালোই তো বলছিলে, থেমে গেলে কেন গুরু? হে পচা কি?
একটা সর্বনাশ হয়ে গেছে। কি? আমার আমার যদি কোথাও ভুল না হয় তাহলে গত রাতে যেই মেয়েটাকে... গুরু? হ্যাঁ, মেয়েটা মরে গেল। এবার এবার তো আমার গর্দান যাবে রে। এবার আমায় বাঁচাবে কে? না না গুরু, তোমার নিঘাত কোথাও ভুল হচ্ছে। ওই মেয়ে বসের মেয়ে হতেই পারে না, ও তো পাগলি। হিন্দু পচা রে, ও তো কয়েকদিন আগেই এখানে এসেছে। এমন নয় তো কেউ ওকে মেয়ে এখানে পাগলি বানিয়ে রেখে... বাইক থামিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ে দুইজন। এই সময়টা আকাশ গর্জন করে প্রবল বৃষ্টিপাতের সূত্রপাত হয়। ফোন বেজেই চলেছে রহিমের। বস ফোন করেছেন। গুরু, ফোনটা ধরো। গুরু, হ্যাঁ ফোনটা ধরো, বস ফোন করছে। হ্যালো বস। রহিম, পেলি খুঁজে আমার বুকের ধনটাকে আমার কাছে ফিরিয়ে দে। আমি অনেক পাপ করেছি জীবনে। আমার মেয়েটার প্রোটেকশনের জন্য আমি সব কিছু করতে পারি। আমি মানুষ খুন করা বন্ধ করে দেব। তুই শুধু আমার মেয়েটাকে বাঁচিয়ে দে। ওই পলাশ, ও যদি আমার মেয়ের সঙ্গে সংসার করতে চায় তো খুব ভালো, না চাইলেও ওকে আমি জানে মারবো না, ছেড়ে দেব। ওর যত টাকা লাগে আমি দেবো, তুই শুধু আমার বাচ্চাটাকে ফিরিয়ে দে। আমি যে ওকে ছাড়া বাঁচতে পারবো না। আমি যে ওকে খুব ভালোবাসি রে। আমার ছেলের থেকে মেয়েকে বেশি ভালোবাসি। আমার বংশের মেয়ে জন্মানো নিয়ে অভিশাপ ছিল। হ্যাঁ, আমার প্রপিতামহ, তার বাবা সবাই জানতো এই অভিশাপের কথা। কিন্তু আমার প্রজন্মে এসে আমার সেই অভিশাপ ধ্বংস হয়েছে। হ্যাঁ, আমার একটা ছেলে হওয়ার পরে ওই মেয়ে হলো। আমি ভাবতে পারিনি। আমি আমার মেয়েকে ছাড়া বাঁচবো না। আমার হেমকে তুই আমার কাছে ফিরিয়ে দে বাবা। তোরা যা চাইবি তাই করব। ইচ্ছে করলে এমএলএ পদ থেকে আমি ইস্তফা দিয়ে দেবো। আমরা শহর ছেড়ে চলে যাব, তবুও আমার মেয়েটাকে এনে দে। তুই পারবি, একমাত্র তুই পারবি। রহিম চুপ হয়ে যায়, কোনো উত্তর দেয় না। বাজ পড়ে আশেপাশে কোনো গাছে। গাড়িটা নিয়ে কোনো রকমে পুলিশের রাখা সেই লাশের কাছে যখন ওরা দাঁড়ায়, তখন দেখে একটা পুলিশ কনস্টেবল, একটি লেডি কনস্টেবল, আর জনাপাচেক লোকজন ছাড়া সেখানে আর কেউ নেই। ওই টিনের দেওয়া চালের ভেতরেই শুয়ে রয়েছে মেয়েটির লাশ। হ্যাঁ, রক্তটা তখনও পড়ে। সাদা কাপড়ে মোড়া মেয়েটিকে দেখে বুকের ভেতরটা কেঁপে ওঠে রহিমের। আবার বসের ফোন আসে। কোন মুহূর্তে কি কথা বলবে কিছুই রহিমের মাথায় খেলছে না। মেয়েটির মুখটা ঢাকা, কিন্তু পা দুটো বের করা। রহিম দেখতে পায় হাঁটুর কাঁচটায় একটা লাল রঙের জরুল রয়েছে। বস, হ্যালো। আরে পচা, রহিম কোথায়? এই তো এখানেই আছে। ওকে দে, একটা কথা বলা হয়নি। হ্যালো। হ্যাঁ শোন বাবা, শোন। আমার মেয়েটা যদি কোনো রকম ছদ্মবেশেও থাকে তাহলেও তুই ওকে চিনতে পারবি। হ্যাঁ, যেভাবেই হোক ওর হাঁটুর কাছটা দেখার চেষ্টা করবি। ওর হাঁটুর কাছে না একটা জরুল আছে। এই জরুলটা আমার বংশের চিহ্ন। রহিমের মনে পড়ে ওর বসও যখন ধুতি পরে তখন হাঁটুর কাছে ওই লাল জরুলটা রহিম দেখেছে বড়দাদা বাবুর পায়েও। বুঝলি, ওটা আমার বংশের চিহ্ন। ও খাঁটি আমার মেয়ে। আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দে বাবা। তোরা যা চাস আমি তাই দেব, তাই করব। আমাকে শুধু আমার বাচ্চাটাকে... রহিম ফোনটা কেটে দেয়। হাঁটুর কাছে লাল জরুলটা তখন বৃষ্টির ফোঁটায় যেন চকচক করছে। রহিম ঢোক গেলে ওর ভয় হতে শুরু করে। এতদিন কত খুনোখুনি মার্ডারি নাও করেছে, কিন্তু একটা পাগলির সঙ্গে শুতে গিয়ে এমন বিপত্তি। হ্যাঁ, এদের আবার কোনো পরিচয় হয় নাকি? এরা তো সংসারের কেউ না। হারিয়ে গেলে এদের কোনো পুলিশ কেসও হয় না। তাহলে অনেকগুলো প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে রহিমের, উত্তর করতে পারছে না। জিপটা এসে থামল।
সেখান থেকে ইন্সপেক্টর সাহেব বেরিয়ে এলেন। বললেন, আরে রহিম স্যার যে, বলছি যেরকম আপনারা বলেছিলেন সেই রকম আপনাদের বস বলল ওই বেওয়ারিশ লাশটাকে পুঁতে দিয়ে আসতে। আপনারা যা বলবেন তাই হবে। এই এলাকায় আপনারা হলেন সর্বসর্বা, তার উপরে আপনি তো বসের খাস সার্ভেন্ট। তাই রহিম তাকায় ওনার দিকে, বলে, আচ্ছা অফিসার, যদি এক রাউন্ড গুলি মারতে বলি আপনাকে, আপনি করতে পারবেন? কাকে কাকে? বলুন বলুন। অবশ্যই করব, সে দোষী না হলেও করব, কারণ এই থানায় যখন পোস্টিং হয়ে এসেছি তখন আমার ফ্যামিলি নিয়ে বাঁচতে গেলে আপনাদের কথা তো আমায় শুনতেই হবে। ফ্যামিলি, তাই না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মানুষ বউ সন্তানের জন্য সব কিছু করতে পারে। হ্যাঁ, আমি তো প্রথমে ওপর মহলে জানতে পারিনি যেখানে এরকম অবস্থা, তাহলে তো আমি আসতামই না। এসে যখন পড়েছি তখন 2 বছর তো আপনাদের গোলামি হয়েই থাকতে হবে। না না, এতে কিন্তু আমি আপনাদেরকে দোষারোপ করছি না, এটা আমার কপালের দোষ। আমার কপালে এরকম ফের না থাকলে কি আর এত ভালো মানুষ জোটে নাকি? ঠিক বলেছেন, ঠিক, আমরা খুব ভালো মানুষ, তাই না? খুব খুব, নিঃসন্দেহে। কেন, কেউ কিছু বলেছে? কে বলেছে বলুন, তাকেই গ্রেপ্তার করে নিয়ে আসবো, থানায় পুরে রেখে দেবো, সালা কোনোদিন জেল থেকে বেরোতে পারবে না। এমন ভাবে থাক, আপনাকে আর কিছু করতে হবে না। আপনি এই লাশটাকে বসের বাড়িতে পৌঁছে দিন, আর পৌঁছে দেওয়ার ঠিক মিনিট 15 পরে আবার এইখানে আসবেন। কেন, দরকার আছে তাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কিন্তু বসের বাড়িতে পৌঁছাবো, আপনার বস তো আমার উপরে বেখাপ্পা হয়ে আবার সে আগের ওসির মতো আমার মুন্ডুটাই না। না না, আমি বসকে ফোন করে বলে দিচ্ছি, আপনার জানের কোনো ভয় নেই। হে, আমার জানের সবটাই কিন্তু আপনার হাতে কিন্তু। আরে হ্যাঁ হ্যাঁ, আমি নিজের হাতেই রাখছি সবটা, বললাম তো, আপনি নিশ্চিন্তে যান। লাশটাকে জিপের মধ্যে তুলে ওসি সাহেব রওনা হওয়ার সঙ্গে সঙ্গেই রহিম ফোন করল বর্দা ভাইকে। বর্দা ভাই উতলা হয়ে ফোন ধরে বলে, পেয়েছিস পেয়েছিস ভাই? এই প্রথম বর্দা ভাই ভাই বলে সম্বোধন করে। একেই বসের ছেলে রহিমকে বেশি সহ্য করতে পারে না, কারণ বস সমস্ত রকম পারমিশন রহিমকে দেয়। কথায় কথায় বলে, তুই আমার ছেলে হলে কি হবে, রহিম হলো আমার পোষা কুকুরের থেকেও বেশি, বুঝলি? যা বলবো তাই। আমি যদি আমার এঁটো পাতে এখন হিসু করেও বলি ওকে খেতেও তাই খাবে, কিন্তু তুই তো তাই করবি না, তুই আমার কথাই শুনিস না। আমি বললাম বেপাড়ায় গিয়ে মস্তানি না করতে, তুই সেটাই করে এলি। বেবুসে মেয়ে ছেলেগুলোকে না নাচাতে, না ওদের মাথা গরম করতে তুই তাই করলি। লাভটা কি হলো? একটা বেবুসে মাগি পোয়াতি হয়ে বসলো, সেটার পেট খালাস করতে গিয়ে আমার কতগুলো টাকাও গেল, তারপরে মুখ বন্ধ করতে গিয়ে কয়েক লাখ। তোকে দিয়ে যেই কাজ হয় না সেই কাজ রহিমকে দিয়ে হয়। তাই তো বলি, তুই সালা আমার ওগ্রাসে হলে কি হবে, রহিম বোধহয় আমার আসল বাপের বেটা। এইসব কথার জন্য রহিমকে একেবারেই সহ্য করতে পারে না সে। তবু আজকে নিজের ছোট বোনকে বাঁচানোর জন্যে রহিমের কাছেই আকুতি করছে। ভাবে রহিম, বাবা, এই মুহূর্তে কতটা সম্মান, কতটা বিশ্বাস মর্যাদা সে পাচ্ছে জীবনে। সারা জীবনের শেষ সম্বলটুকু হয়তো মুহূর্ত খানেকের জন্যে রহিমের সম্পদ। এতদিন ধরে যে সম্মান সে চেয়েছে সেই সম্মান ভগবান তাকে দিয়েছে, কিন্তু একটা মানুষের জানের বিনিময়। গতকাল রাতে মাল খেয়ে টোল হয়ে মেয়েটার ওপরে ধস্তাধস্তি না করলেই বোধহয় ভালো হতো। কে জানে, এটা যে বসের মেয়ে। আচ্ছা, বসের মেয়ে না হয়ে যদি কোনো চাষার মেয়ে হতো, তাহলে কি রহিমের এতটা দুঃখ হতো? হয়তো হতো না, যেহেতু এখন নিজের জানটাও আটকে আছে। তাই রহিম যেখানেই যাক না কেন, বস ঠিক টেনে ওকে খুঁজে আনবে, আর তারপর এমন শাস্তি দেবে যা রহিম কল্পনাই করতে পারে না। দাদা, আপনার বোনকে পাওয়া গেছে, ইন্সপেক্টর সাহেবের সঙ্গে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, কোথায় পেলি? সেসব কথা পরে হবে খন, আমার এখন খুব জরুরি একটা কাজ আছে, আমি আসি। ফোনটা রেখে দেয় রহিম। পচাকে বলে, তুই আমার বাইক নিয়ে চলে যা। কিন্তু গুরু, বললাম তো তুই যা। পচাকে পাঠিয়ে দেয় বাইকটা নিয়ে। বসের বাড়ির সামনে পুলিশের জিপ পৌঁছানোর সঙ্গে সঙ্গে ভিড় বেড়ে যায়। বৃষ্টিটা তখন আরও জোরে নেমেছে।
বস নিজে মেন গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন, উতলা হয়ে রয়েছে নিজের সন্তানের জন্য। অফিসার নামার সঙ্গে সঙ্গেই বস তাকে জড়িয়ে ধরে, বলে, অফিসার অনেক ধন্যবাদ, আপনার সাহায্য নিয়েছে বোধহয় রহিম, তাই না? কাজের ছেলে, খুব কাজের ছেলে, আমার নিজের পেটের ছেলের থেকেও বেশি। আমি ওকে কত করে বললাম নিজের বোনকে খুঁজে বার কর, বেটা পারল না, কিন্তু রহিম করে দেখালো। এই না হলে রক্তের। হে কি, আপনি এভাবে কাঁপছেন কেন? কি হয়েছে অফিসার, বলুন। স্যার, গাড়িতে যিনি আছেন তিনি কি আপনার মেয়ে? যদি তাই হন তাহলে তিনি আর বেঁচে নেই। কি? বস চিৎকার করে ওঠে। অফিসার বলে, হ্যাঁ স্যার, গতকাল রাতে এই মেয়েটার রেপ হয়েছে, ওখানেই শেষ। বডি পোস্টমর্টম করা হয়েছে। আপনাকে যখন জিজ্ঞেস করলাম আপনি বললেন বেওয়ারিশ লাশকে বেওয়ারিশ জায়গাতেই পুঁতে দিয়ে আসতে, শিয়াল কুকুরে খেলে খাবে, কিন্তু রহিম বলল আপনার বাড়িতে নিয়ে আসতে, তাই। পাগলি। পচা তাড়াতাড়ি বাইক থেকে নেমে আসে, মালিকের সামনে গিয়ে বলে, হ্যাঁ বস, একটা পাগলি কয়েকদিন ধরেই আমাদের ওই তেরাস্তার মোড়ের যেখানে কুকুরগুলো থাকে ওই আস্তাবলের ভেতর ঢুকে থাকতো। আমি দেখেছিলাম, গায়ে জামা কাপড় নেই, ন্যাংটো অবস্থায়। একদিন ওই মুদি দোকানদারকে কেলানি দেওয়ার পরে ফেরার পথে বস হঠাৎ করে দেখে ফেলে, আর দেখেই বসের ভেতরে ভেতরে পিপাসা জাগে। বস তাই ঠিক করে যে ওর সঙ্গে। চুপ হয়ে যায় এইটুকু বলেই পচা। ততক্ষণে গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছেন বস। কাপড়টা মুখের ওপর থেকে ওঠানোর সঙ্গে সঙ্গেই নিজের মেয়ের কাটা ছেঁড়া মুন্ডুটা দেখে আর গলা থেকে পেট পর্যন্ত একটা কোনোরকম কাঁথা সেলাই দেখে চিৎকার করে উঠলেন তিনি। সদ্য বডি পোস্টমর্টম হয়ে আসা তো, এইসব লাশকে ঠিক করে সেলাইটাও পর্যন্ত করা হয় না। ওনার চিৎকার শুনে বাড়িতেই বসে পড়লেন ধপ করে ওনার স্ত্রী এবং মা। সবাই জেনে গেল মেয়েটি কি অবস্থায় রয়েছে। লাশ আনার সঙ্গে সঙ্গে এই খবরটা হাওয়ায় ভেসে ভেসে ওনাদের কানে পৌঁছে গিয়েছিল। বস অঝরে কেঁদে চলেছেন, রহিমের কথা ভুলেই গেছেন। অন্যদিকে রহিম কতগুলো হিংস্র পশুর কাছে গিয়ে দ্বারস্থ হয়। আজকে ওই টিনের ছাউনি দেওয়া ঘরের ভেতরে মাদি পুরুষ সব রকম হিংস্র কুকুর অপেক্ষায় রয়েছে শিকারের। প্রবল বৃষ্টির কারণে কেউ শিকার করতে বেরোতে পারেনি। এদিকে বাচ্চাগুলোর ছোট্ট ছোট্ট দাঁত হয়েছে, দুধ খাওয়ার সঙ্গে সঙ্গে তারা রক্তের স্বাদটাও পেতে চায়। রহিম জামা কাপড় খুলে ওখানে বসে পড়ে। পকেটে থাকা ছুরিটা দিয়ে নিজের নাড়িটা কাটে। টপ টপ করে রক্ত বেরোনোর সঙ্গে সঙ্গেই কুকুরের বাচ্চাগুলো ছুটে এসে সেগুলো চাটতে শুরু করে। কয়েক মিনিটের ব্যবধানে রহিমের দেহটা যখন ঠান্ডা হতে শুরু করে, তখন ওই মাদি কুকুরটা আর পুরুষ কুকুরটাও এক পা দু পা করে এগিয়ে আসে। ছিঁড়ে খুবলে খেতে থাকে রহিমের দেহের সব মাংসগুলো, বিশেষ করে সেই মাংসটা যেটা এতটাই নরম, অথচ যখন সে পুরুষ সত্তার প্রমাণ দেয় তখন লোহার মতো শক্ত আর কঠিন। রহিম কোনো কথা বলে না। ওর চোখের সামনে পাগলিটার সুন্দর মুখশ্রীটা ভেসে ওঠে। একটা জলজ্যান্ত সুন্দর মেয়ে এইভাবে নিজের জীবনটাকে নষ্ট করলো, পালিয়ে গেল একটা অচেনা অজানা ছেলের সাথে, হয়তো সংসার করার স্বপ্ন দেখে। ছেলেটি তাকে কোনো রকমভাবেই ভালোবাসলো না, কারণ মেয়েটির ওপরে যখন রহিম ঝাঁপিয়ে পড়েছিল তখন বুঝতে পেরেছিল মেয়েটি প্রকৃতই সতী। আর একটা সতী মেয়ের সাথে এইরকম কাজ করে বসের মেয়ে জানতে পেরে রহিম আর নিজের মধ্যে নেই। বনে বাঁধারে যেখানে এসে থাকুক না কেন, বস খুঁজে বের করে তাকে চরম শাস্তি দেবেই। তার থেকে এই বরং ভালো, যার রক্ত খেয়ে এই কুকুর পশুগুলো তৃষ্ণা মিটিয়েছে, তার রক্ত দিয়েই না হয় রহিম নিজেকেও উৎসর্গ করবে।
একটু একটু করে খুবলে খুবলে খাওয়া মাংসপিণ্ডের রক্ত পশুগুলো তারস্বরে চিৎকার করে পান করে। এইভাবেই শেষ হয় রহিমের গল্প। পচা, তোর টাকাটা নিয়ে যাস। হ্যাঁ বর্দা, কিন্তু যদি বস কোনোদিন, আরে বাবা কোনোদিন জানতে পারবে না। আমাদের বংশে মেয়ে বাঁচে না, ওটাই আমাদের বংশের অভিশাপ। বোনটা হওয়ার পরে বাবা যে কেন এত আধিক্যতা করতো, আরে আমাকে যা দেয়নি ওকে তাই দিয়েছে। তোর কাছ থেকেই তো খবর পেলাম, পেয়েই তো দিন 20 আগেই সন্ধেবেলা গিয়ে ওকে দেখে এসেছি। সেই চোখ, সেই নাক, আর কাপড় পরে থাকতো না বলে তিলটাও স্পষ্ট, মানে জরুলটা। পলাশের সাথে আমি যোগাযোগ করেছিলাম আন্দামানে, জানতে পেরেছিলাম আমার বোনের নাকি মানসিক পরিস্থিতি খারাপ। বিয়ের পরপরেই নাকি ওর মধ্যে এই পরিবর্তনটা দেখা গিয়েছে। ও সবাইকে নাকি উল্টোপাল্টা বলতো, পলাশ কাছে গেলে চিৎকার করতো। পলাশ সিদ্ধান্তও নিয়েছিল ওকে বাড়ি পৌঁছে দেবে। ভাগ্যিস আমি আগে আগে যোগাযোগটা করি। আমি ওকে বলি, তুমি ওকে আমাদের গ্রামে দিয়ে যাও, বাকি ব্যবস্থা আমি করব। নিজের পরিচয়টাও দিয়েছিলাম। আমার বোন ওর জীবন নষ্ট করেছে বলে ওকে আমি নগদ অনেকগুলো টাকাও দিয়েছি। পলাশকে আমার বাবা কোনো মতেই খুঁজে পাবে না। ওকে রাতারাতি সব কিছু বদলিয়ে পাঠিয়ে দিয়েছি অনেক দূরে। আমার বোনের মানসিক পরিস্থিতি খারাপের জন্য তো আর পলাশ দায়ী নয়। সে তো পালিয়ে সংসারটাই করতে চেয়েছিল। বোনটাই যখন রুগী, আর রুগী হবে নাই বা কেন? দীর্ঘ 6 মাস ধরে ওকে ওষুধ খাইয়ে খাইয়ে আমিই তো ওর মাথাটাকে বিগড়ে দিয়েছি। আরে বংশের অভিশাপটাকে ঠিকমতো বজায় রাখতে হবে তো। বাবা যতই চেষ্টা করুক না কেন, ওকে বাড়ির থেকে দূরে পাঠিয়ে সুস্থ সবল মানুষের মতো মানুষ করে দাতব্য চিকিৎসালয়ে ডাক্তার করতে আমি তো তা হতে দিতে পারি না। আমি জানি আমার শিক্ষিত বোন এখানে এলে আমার দাদাগিরি আর চলবে না। তাই বংশের নিয়ম রীতি মেনে আমাদের পূর্বপুরুষের কথা শুনে আমি চালটা চালি। বাকিটা রহিম নিজেই করে দিয়েছে। অতটাও খারাপ অবস্থা দাদা হয়ে বোনের শরীর দিয়ে নিশ্চয়ই চাইব না, কিন্তু সাপও মরল আর লাঠিও ভাঙল না। ভগবান হয়তো এটাই চেয়েছিলেন। আমাদের পূর্বপুরুষের নিয়ম এই হালাল নগরে, এটা তো রাখতেই হবে টিকিয়ে। বল, ঠিক বলিনি? কি গো, শোনো। আসি। বলছি, দেখো না মামুন যে কোথায় গেল। বলে ডাক দিল বর্দার বউ। কয়েক বছর হয়েছে ওদের কোল জুড়ে একটি কন্যা সন্তান হয়েছে। বর্দার অঞ্জন হয়তো ভুলেই গিয়েছিল বংশের ইতিহাস পুনরাবৃত্তি করার জন্য ভগবান আবার ওদের কোলেও একটি কন্যা সন্তান দিয়েছেন, যার বয়স এখন মাত্র বছর 1.5। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য আরো একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই। বন্ধুরা, বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে। দেখা হবে খুব শিগগিরই আরো নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। বিদায়।